আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানে দেখো কিছু চুম্বক চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর বাকি আছে, সেটা আমি আলোচনা করে দেব। প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ কাকে বলে। আগের দিন আমরা এই ভৌত বিজ্ঞান ক্লাসে তড়িৎ চুম্বক কাকে বলে সেটা পড়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে কোনো চৌম্বক পদার্থের চারিদিকে তামার তার জড়িয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে বলা হয় তড়িৎ চুম্বক। তাহলে এখানে যে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, তাহলে তড়িৎটা কি না, তড়িৎ হলো এক প্রকার বিশেষ শক্তি যা কোনো বস্তু লাভ করলে সেই বস্তুটি অন্য কোনো তড়িৎবিহীন বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে তড়িৎ কাকে বলা হয়? না, তড়িৎ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো বস্তু বিশেষ অবস্থা লাভ করে, যার ফলে ওই বস্তুটি তখন অন্য বস্তুকে, অন্য তড়িৎবিহীন বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে আমি লিখে দিই, তড়িৎ হলো এক প্রকার শক্তি যা গ্রহণের ফলে কোনো বস্তু একটি বিশেষ অবস্থা লাভ করে, যার ফলে অপর কোনো তড়িৎ গ্রস্ত বস্তু, তড়িৎগ্রস্ত বা অপর কোনো তড়িৎগ্রস্ত বা নিস্তড়িৎ মানে তড়িৎবিহীন নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করতে পারে। তড়িৎ হলো এক প্রকার শক্তি যা গ্রহণের ফলে কোনো বস্তু একটি বিশেষ অবস্থা লাভ করে, আর যার ফলে অপর কোনো তড়িৎগ্রস্ত বা নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করতে পারে, যার ফলে ওই বস্তুটি যার ফলে ওই বস্তুটি অপর কোনো তড়িৎগ্রস্ত বা তড়িৎবিহীন বস্তুকে আকর্ষণ করতে পারে। এরপর দেখো এই তড়িৎ এর প্রকারভেদ। তড়িৎ কয় প্রকার? তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ এবং প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ অর্থাৎ বস্তুটি তার উৎপন্ন স্থলে এই প্রকার তড়িৎ উৎপন্ন স্থলে স্থির থাকে, আর প্রবাহী তড়িৎ হচ্ছে উৎপন্ন স্থল থেকে অন্যত্র যায়। তাহলে তড়িৎের প্রকারভেদে আমরা তড়িৎ দুই প্রকার লিখতে পারি। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ কাকে বলে না, যে প্রকার তড়িতের ক্রিয়া উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ। যে প্রকার তড়িতের ক্রিয়া উৎপত্তি স্থলে সীমাবদ্ধ তাকে বলা হয় স্থির তড়িৎ।
যে প্রকার তড়িতের ক্রিয়া উৎপত্তি স্থলে সীমাবদ্ধ, সেই প্রকার তড়িৎকে স্থির তড়িৎ বলে। আর প্রবাহী তড়িৎ যে প্রকার তড়িতের ক্রিয়া উৎপত্তি স্থল ছাড়াও অন্যত্র ক্রিয়া করে তাকে বলা হয় প্রবাহী তড়িৎ। যে প্রকার তড়িতের ক্রিয়া উৎপত্তি স্থল উৎপত্তি স্থলে সীমাবদ্ধ নয়, উৎপত্তি স্থল ছাড়াও দূরবর্তী অঞ্চলে যে তড়িতের ক্রিয়া করা উপলব্ধি করা যায়, উপলব্ধি করা হয় তাকে প্রবাহী তড়িৎ বলে। এই প্রবাহী তড়িৎকে আর একটা নাম দেওয়া হয়েছে যার নাম হচ্ছে চলতড়িৎ। প্রবাহী তড়িৎকে আবার চলতড়িৎ বলা হয়। এর বৈশিষ্ট্যের দিক থেকে এই প্রবাহী তড়িৎকে আবার দুটি ভাগে ভাগ করা যেতে পারে, এসি এবং ডিসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। এবার দেখো স্থির তড়িৎ এবং চলতড়িতের একটা করে উদাহরণ আমি বলে দিই। সিল্কের শাড়ির সঙ্গে কাঁচ দণ্ড ঘষলে সিল্কের শাড়ির মধ্যে এক প্রকার তড়িৎ সৃষ্টি হয়, এটা স্থির তড়িৎ। সিল্কের সঙ্গে কাঁচ দণ্ডের ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ হলো স্থির তড়িৎ। আর প্রবাহী তড়িৎ আমরা টিভি, রেফ্রিজারেটর, ফ্রিজ ইত্যাদি চালানোর জন্য বা এই টিউবলাইট, ফ্যান ইত্যাদি চালানোর জন্য যে প্রকার তড়িৎ ব্যবহার করি সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ। এরপরে কোশ্চেন, তড়িৎ বর্তনী কাকে বলা হয়? দ্বিতীয় কোশ্চেন, তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী কাকে বলে? যে বদ্ধ এবং অবিচ্ছিন্ন পথ বরাবর, মানে একটানা যে বদ্ধ এবং অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ প্রবাহ চলাচল করে সেই বদ্ধ অবিচ্ছিন্ন পথকে বলা হয় তড়িৎ বর্তনী। যে বদ্ধ ও
ও অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ প্রবাহ ঘটে বা চলাচল করে, তড়িৎ প্রবাহ ঘটে বা চলাচল করে, তাকে বলা হয় সেই বদ্ধ ও অবিচ্ছিন্ন পথকে তড়িৎ বর্তনী বলা হয়। এরপর দেখো তড়িৎ চলাচল করতে পারার উপর, তড়িৎ চলাচল করতে পারা এবং তড়িৎ চলাচল করতে না পারার উপর নির্ভর করে তিন প্রকার পদার্থ আমরা পাই। এই তিন প্রকার পদার্থ হলো তড়িতের সুপরিবাহী পদার্থ, তড়িতের সুপরিবাহী পদার্থ ও তড়িতের অর্ধপরিবাহী পদার্থ কাকে বলা হয়? অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? তড়িতের সুপরিবাহী পদার্থ এই ধরনের পদার্থগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে বা তড়িৎ সহজে যাতায়াত করতে পারে। যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে বা যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজে চলাচল করতে পারে, সেই ধরনের পদার্থগুলিকে বা সেই সমস্ত পদার্থগুলিকে তড়িতের সুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন তামা, লোহা ইত্যাদি। তামা আবার লোহার থেকে বেশি সুপরিবাহী। এই সমস্ত পদার্থের ক্ষেত্রে কি ঘটে না, এদের উপরিতলে একেবারে উপরিপৃষ্ঠে মুক্ত ইলেকট্রন সংখ্যা খুব বেশি থাকে, তাই এই মুক্ত ইলেকট্রনগুলির মাধ্যমে তড়িৎ প্রবাহ ঘটনাটা ঘটতে পারে। তড়িতের উপরিবাহী পদার্থ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাতায়াত করতে পারে না বা তড়িৎ প্রবাহ বাধা পায়, সেই সমস্ত বস্তুগুলিকে তড়িতের উপরিবাহী পদার্থ বলা হয়। যেমন কাগজ, কাঠ, রাবার ইত্যাদি। আর অর্ধপরিবাহী পদার্থ হলো যে সমস্ত পদার্থগুলি ঘরের উষ্ণতায় তড়িৎ প্রবাহ করতে পারে না বা যে সমস্ত বস্তুগুলি মধ্য দিয়ে ঘরের উষ্ণতায় তড়িৎ প্রবাহ হয় না, কিন্তু ওই সমস্ত পদার্থগুলিকে সামান্য উত্তপ্ত করলে দেখা যায় যে ওই সমস্ত পদার্থগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটনা ঘটছে। এই ধরনের পদার্থগুলিকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি হলো অর্ধপরিবাহী পদার্থ। আবার বলে দেখো, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে, সেই সমস্ত পদার্থগুলিকে তড়িতের সুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন তামা। আর যে সমস্ত পদার্থগুলির মধ্যে তড়িৎ প্রবাহ যাতায়াত করতে পারে না বা তড়িৎ প্রবাহ বাধা পায়, সেই সমস্ত বস্তুগুলিকে বলা হয় তড়িতের কুপরিবাহী পদার্থ। যেমন কাঠ, কাগজ, রাবার ইত্যাদি। আর অর্ধপরিবাহী পদার্থ হলো যে সমস্ত পদার্থগুলি ঘরের তাপমাত্রায় তড়িৎ প্রবাহ করতে পারে না বা যে সমস্ত পদার্থগুলির মধ্য দিয়ে ঘরের তাপমাত্রায় বা সাধারণ উষ্ণতায় তড়িৎ প্রবাহ ঘটে না, তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে না, এবং এই বস্তুগুলিকে সামান্য উত্তপ্ত করলে আবার এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় অর্ধপরিবাহী, তড়িতের অর্ধপরিবাহী। যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি হলো
তড়িতের অর্ধ পরিবাহী পদার্থ। কারণ এই সমস্ত পদার্থগুলি সাধারণ তাপমাত্রায় তড়িৎ প্রবাহ, এই সমস্ত পদার্থগুলির মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রায় তড়িৎ প্রবাহ না ঘটলেও সামান্য উত্তপ্ত করলে এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে বা তড়িৎ প্রবাহ চলাচল হয়। এবার দেখো তড়িৎ বর্তনী যে বললাম, এই তড়িৎ বর্তনী কয় প্রকার কি কি? তড়িৎ বর্তনী কয় প্রকার ও কি কি? উত্তর হবে তড়িৎ বর্তনী দুই প্রকার। তড়িৎ বর্তনী তড়িৎ বর্তনী দুই প্রকার। বদ্ধ ও ধয়ে ধয়ে বদ্ধ বর্তনী ও মুক্ত বর্তনী। বদ্ধ বর্তনী কাকে বলা হয়? বর্তনীর সুইচ অন করলে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে। এই ধরনের বর্তনীকে বলা হয় বদ্ধ বর্তনী। বর্তনীর সুইচ অন করলে বর্তনীটি সম্পূর্ণ হয় এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। এই ধরনের বর্তনীকে বলা হয় বদ্ধ বর্তনী। আর মুক্ত বর্তনী হচ্ছে বর্তনীর সুইচ অফ করলে ওই বর্তনী দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। এই ধরনের বর্তনীকে বলা হয় মুক্ত বর্তনী। অর্থাৎ সুইচ অফ করলে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়, বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ধরনের বর্তনীকে বলা হচ্ছে মুক্ত বর্তনী। তাহলে সুইচ অফ করলে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ধরনের বর্তনীকে বলা হচ্ছে মুক্ত বর্তনী। আর বর্তনীর সুইচ অন করলে বর্তনী সম্পূর্ণ হয়, সার্কিটটা সম্পূর্ণ হয় এবং তখন তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে। এই ধরনের বর্তনীকে বলা হয় বদ্ধ বর্তনী। এবার দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলা হয়? এরপরে প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বুঝো? কোনো তড়িতের সুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটলে ওই পরিবাহী পদার্থটি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে বলা হয় তড়িতের সুপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চলাচল করলে ওই পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, পরিবাহীর তাপমাত্রা বেড়ে যায়, পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল কোথায় দেখা যায়, কোথায় কোথায় লক্ষ্য করা যায়? ইলেকট্রিক ইস্ত্রি, গিজার, ফ্রিজ ইত্যাদিতে ফিউজ তারের মধ্যে দিয়েও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল দেখা যায়। ইলেকট্রিক ইস্ত্রি, হিটার,
গিজার এবং ফিউজ তারের মধ্যে এবং ফিউজ তার এর ব্যবহার প্রয়োগ দেখা যায়। এর ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করা যায়। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে বোঝাচ্ছে কি না, তড়িতের সুপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চলাচলের ফলে ওই সুপরিবাহী পদার্থটি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিবাহীটির তাপমাত্রা বেড়ে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কোথায় কোথায় লক্ষ্য করা যায়? ইলেকট্রিক ইস্ত্রি, হিটার এবং ফিল্টারে এর ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করা যায়। এছাড়াও আরও অনেক এক্সাম্পল আছে। এবার দেখো ফিউজ তার যখন চলে এলো, তাহলে ফিউজ তার কি আমাকে একটু জানাতে হবে তোমাদের। ফিউজ তার হলো যে চীনামাটির হোল্ডারে, দেখতে আমরা দেখেছি চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের এবং উচ্চ রোধাঙ্কের একটি পরিবাহী তার রাখা হয়, তাকে বলা হয় ফিউজ তার। ফিউজ তার কি কোশ্চেনটা হচ্ছে ফিউজ তার কি না, চীনামাটির হোল্ডারে, উত্তর আমি লিখে দিই, চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্ক কম তাপমাত্রায় গলে যাবে, নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট একটি পরিবাহী তার রাখা হয়। একটি তড়িতের সুপরিবাহী তার রাখা হয়। এই তারকে ফিউজ তার বলে। এই তারটিকে ফিউজ তার বলা হয়। এবার দেখো একটা কোশ্চেন থাকে সোলার ক্যালকুলেটর সম্পর্কে টিকা। সোলার ক্যালকুলেটর সম্পর্কে টিকা লেখো। সোলার ক্যালকুলেটর হলো এক প্রকার যন্ত্র যেটা চালিত হয় সৌরশক্তির মাধ্যমে এই যন্ত্রে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।
এই সোলার ক্যালকুলেটর যন্ত্রের মধ্যে অসংখ্য সোলার সেল থাকে, সোলার প্যানেল থাকে। এই সোলার সেল বা প্যানেলগুলির কাজ হলো সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। তাহলে সোলার ক্যালকুলেটর কি? সোলার ক্যালকুলেটর হলো এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যা চালিত হয় সৌরশক্তির সাহায্যে। এই ধরনের যন্ত্রে অসংখ্য সোলার প্যানেল থাকে বা সোলার সেল দিয়ে এই যন্ত্র তৈরি হয়। এখানে তড়িৎ শক্তি আসে সৌরশক্তি থেকে, এই সোলার প্যানেল থেকে। সোলার প্যানেলগুলির কাজ হলো সৌরশক্তিকে সূর্য থেকে আসা শক্তি সৌরশক্তিকে আবদ্ধ করে তার মধ্যে রেখে সেখান থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা। এই সোলার ক্যালকুলেটরের মধ্যে তাহলে তড়িৎ আসে কোথা থেকে? না, সোলার ক্যালকুলেটরে যে সোলার প্যানেলগুলি থাকে সেই সোলার প্যানেল থেকে তড়িৎ শক্তি আসে। আগের দিন দেখো আমরা সেকেন্ডারি সেল এবং প্রাইমারি সেলের সংজ্ঞাটা পড়েছিলাম। আজকে এই প্রাইমারি তড়িৎ কোষ বা প্রাথমিক তড়িৎ কোষ এবং গৌণ তড়িৎ কোষ, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেলের মধ্যে পার্থক্য আমাদের করতে হবে। প্রাইমারি সেলের নাম হচ্ছে প্রাথমিক কোষ আর সেকেন্ডারি সেলের নাম হচ্ছে গৌণ কোষ বা মুখ্য কোষ, গৌণ কোষ। প্রাইমারি সেলে দেখো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এক নম্বর পয়েন্টে লিখবে প্রাইমারি সেলে বা এই প্রকার তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই যে পার্থক্য লিখবে যে এই প্রকার কোষে তড়িৎ কোষে প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে এবং পরে ওই রাসায়নিক শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় পয়েন্টে লিখবে, এদিকে দ্বিতীয় পয়েন্ট, এই পার্থক্যটা তোমাদের বইতে নেই তো আমি তোমাদের এই জন্য লিখে দিচ্ছি। এই প্রকার তড়িৎ কোষে ক্রিয়া সম্পূর্ণ হলে
সম্পূর্ণ হলে সেল নষ্ট হয়ে যায় একে পুনরায় ব্যবহার করা হয় না ব্যবহার করা যায় না। আর এদিকে দেখবে এই প্রকার তড়িৎ কোষের ক্রিয়া সম্পূর্ণ হলে সেল নষ্ট হয় না। একে আবার তড়িৎ পাঠিয়ে সক্রিয় করা যায়। এই প্রকার তড়িৎ কোষের ক্রিয়া সম্পূর্ণ হলেও সেল নষ্ট হয় না। একে আবার তড়িৎ প্রবাহ পাঠিয়ে একে সক্রিয় করা হয় এবং পুনরায় ব্যবহার করা হয়। আরেকটা পয়েন্ট দেখা যাবে যে এই প্রকার সেলে একটানা তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। আর এই সেকেন্ডারি সেলের দিকে লেখা যাবে এই প্রকার সেলে একটানা তড়িৎ প্রবাহ পাওয়া যায় বা পাওয়া সম্ভব। 3 নম্বর পয়েন্ট, এই প্রকার তড়িৎ কোষে একটানা তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। আর এখানে লিখবে 3 নম্বর পয়েন্ট, এই প্রকার তড়িৎ কোষে দীর্ঘ সময় ধরে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এই হলো প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেলের মধ্যে 3টে পার্থক্য আমি মোটামুটি তোমাদের লিখে দিলাম। উদাহরণ হিসাবে প্রাইমারি সেলকে একটা উদাহরণ দেবে। প্রাইমারি সেলের উদাহরণ হিসাবে দেখা যাবে যে টর্চ লাইটের এমনি ব্যাটারিগুলো, পেন্সিল ব্যাটারিগুলো বা একটু মোটা ধরনের যে ব্যাটারিগুলো থাকে। আর সেকেন্ডারি সেল হিসাবে উদাহরণ দেবে যে ইমার্জেন্সি চার্জার লাইট, সেকেন্ডারি সেল। আজ তাহলে এখানে থাক। আর কিছু কোশ্চেন যদি থাকে আমি তোমাদের পরে সেগুলো লিখে দেবো।